সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর এহতেশাম শোয়েব বলছি। আপনাদের আজ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি এই প্যান্ডেমিকের সময় সবাই যার যার অবস্থানে থেকে সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। বর্তমান সময়ে আসলে সুস্থ থাকাই সবচেয়ে বড় নেয়ামত বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটাই মনে হচ্ছে। এই আশাবাদ ব্যক্ত করছি যে আমরা সবাই ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে এবং সবাই যার যার জায়গা থেকে মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদের সামনের দিনগুলো সহজ করে দেন। আসলে আমরা এমন একটা অসহায় অবস্থায় আছি, স্পেশালি আমরা যারা কোভিড ডিউটিতে আছি, আমার মনে হয় এখন সারাক্ষণ কোভিড নিয়েই কথা বলি। যদিও বলছি প্যারাথাইরয়েড অ্যান্ড ইটস ডিজিজেস, আমার মাথায় ঘুরছে কোভিড এর ওই রোগীটার কি হলো? আজকে কেন এত বাচ্চা একটা মানুষ মারা গেল? তো আমরা এত খারাপ অবস্থায় আছি। আমাদের পুরো কনসেনট্রেশন ওইদিকে। যারা আমরা কোভিড এ স্পেশালি ডিউটি করছি, প্রতিদিন এত এত করুণ কাহিনী দেখছি যে আমরা আসলে জানি না এর থেকে মুক্তি কোথায়। সবাই ভালো থাকি, নিরাপদে থাকি। এটাই কামনা। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা জুম লিংক দেওয়া আছে, আমার সাথে জয়েনও করতে পারেন। প্যারাথাইরয়েড অ্যান্ড ইটস ডিজিজেস। আমি প্রথমেই বলতে চাই প্যারাথাইরয়েড থেকে আপনার স্পেশালি যে ক্যালসিয়াম মেটাবলিজম, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্যারাথাইরয়েড থেকে আপনার ক্যালসিয়াম মেটাবলিজম থেকে আপনি এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, এমআরসিপি বলেন, এমন কোনো জায়গা নেই যে কোশ্চেন পাবেন। এবং এটা খুবই ছোট একটা টপিক। কিন্তু আপনি যদি বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার না করেন, আপনি কোনো কোশ্চেন অ্যান্সার সঠিকভাবে দিতে পারছেন না। খুব ছোট জায়গা, কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন আছে। স্পেশালি দেখেন, প্যারাথাইরয়েড বুঝতে গেলে আমাদের যে প্যারাথাইরয়েড আছে গ্ল্যান্ড আছে, আমাদের ডেভিডসন বই থেকে রয়েছে ছবি। আমাদের 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। দেয়ার আর 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। স্পেশালি প্যারাথাইরয়েড কি করে? আমাদের ক্যালসিয়াম, স্পেশালি ক্যালসিয়াম মেটাবলিজমে একটা মেজর রোল পালন করে, তাই না? ক্যালসিয়াম মেটাবলিজমে একটা মেজর রোল পালন করে। কিভাবে করছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি 3টা হরমোনের কথা বলি। একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, একটা হচ্ছে ভিটামিন ডি, আর একটা হচ্ছে আপনার সরি ক্যালসিটোনিন। টোনিন। এই 3টা হরমোন হচ্ছে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে ভূমিকা রাখে। কি কি বললাম? 3টা হরমোন। একটা হচ্ছে পিটিএইচ, একটা হচ্ছে ভিটামিন ডি এবং একটা হচ্ছে ক্যালসিটোনিন। আমরা যখন কোচিং করেছিলাম তখন এইভাবে স্যার আমাদের লিখে দিয়েছিলেন, জানেন? ক্যালসিয়াম, আমি এখনো মনে রাখছি, ফসফেট, ঠিক আছে? 3টা হরমোন, একটা হচ্ছে পিটিএইচ, একটা হচ্ছে ভিটামিন ডি, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। প্যারাথাইরয়েড যে হরমোন আছে সেটা ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়। ভিটামিন ডি যেটা আছে সেটা দুইটাই বাড়ায়, আর ক্যালসিটোনিন দুইটাই কমায়। এবং আমরা যখন কোচিং করছি আমাদের স্যার বলেছিলেন এইটা খাতার উপরে লিখে রাখতে, কারণ এটা নাকি এত, ঠিক আছে? এবং আমার ওই কোচিং এর খাতায় এখনো লেখা আছে। সুতরাং ক্যালসিয়াম মেটাবলিজমে 3টা হরমোনের বিশেষ ভূমিকা আছে। কি কি বললাম? ভিটামিন ডি, পিটিএইচ এবং ক্যালসিটোনিন। এবার আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো এই 3টার মধ্যে কোনটার ভূমিকা সবচেয়ে বেশি ক্যালসিয়ামের জন্য? ক্যালসিয়ামের জন্য আমি আবার বলছি, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা ক্যালসিয়াম মেটাবলিজমে কোনটার অবদান সবচেয়ে বেশি? ভিটামিন ডি, পিটিএইচ নাকি ক্যালসিটোনিন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ভিটামিন ডি এর ইফেক্ট সবচেয়ে বেশি। ঠিক আছে? দেখেন, ভিটামিন ডি এর ইফেক্ট সবচেয়ে বেশি। আপনি কিছুক্ষণ পরেই ক্লিয়ার হবে এটা। এই যে পিটিএইচ, ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন, এরা কিভাবে ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে? যেরকম বললাম, ভিটামিন ডি দুইটাই বাড়াচ্ছে, পিটিএইচ ক্যালসিয়াম বাড়াচ্ছে, ফসফেট কমাচ্ছে, ক্যালসিটোনিন দুইটাই কমাচ্ছে। এটা কিভাবে? আমি যদি বলি হাউ, এটা হাউ কিভাবে করে? এটাও একটা কোশ্চেন। 1 নম্বর কথা হচ্ছে এরা কিডনির উপরে কাজ করে, কাজ করে। 2 নম্বর হচ্ছে বোনস এর উপরে কাজ করে। 3 নাম্বার হচ্ছে এরা জিআইটির উপরে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, জিআইটি নিয়ে বলি। জিআইটি তে কি করে? ইন্টেস্টাইনে ভিটামিন ডি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন, ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। মনে রাখবেন,
জিআইটির উপরে ভিটামিন ডি এরই একমাত্র ডাইরেক্ট ইফেক্ট আছে, একমাত্র ডাইরেক্ট ইফেক্ট আছে। আর পিটিএইচ এর কোনো ডাইরেক্ট ইফেক্ট নাই, পিটিএইচ এর ইনডাইরেক্ট ইফেক্ট। এই জন্য আমি বললাম ক্যালসিয়াম অ্যাবজর্পশনে মেইন ভূমিকা পালন করে কে? ভিটামিন ডি। তাহলে জিআইটির ক্ষেত্রে শুধুমাত্র ভিটামিন ডি ইম্পর্টেন্ট। জিআইটির ক্ষেত্রে শুধুমাত্র ডাইরেক্ট ইফেক্ট আছে ভিটামিন ডি এর। আমি একই কথা বারবার বলছি, ঠিক আছে? বোনসের উপরে কি করে? বোন রিজর্পশন বাড়ায় দেয়। আমি আসতেছি। কিডনির উপরে কি করে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। সহজ প্রশ্ন। এবার দেখেন আমি একটা জায়গা থেকে আসি। মনে করেন আমাদের বডিতে সেরাম ক্যালসিয়াম কমে গিয়েছে, হাইপোক্যালসিমিয়া। তাহলে কি হবে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন রিলিজ হবে। সেই প্যারাথরমোন কোথায় কাজ করবে? আমরা বললাম তিনটা জায়গা, একটা কিডনি, একটা বোন, একটা জিআইটি। বাট ইন কেস অফ প্যারাথরমোন জিআইটি কেটে দিয়েছে, রাইট? তাহলে আসেন বোনস এর উপরে কি করে আর কিডনির উপরে কি করে আমরা দেখি। কিডনির উপরে কি করে? সে ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বাড়ায় দেয়, রিঅ্যাবজর্পশনটাকে বাড়ায় দেয়, ঠিক আছে? এবং কিডনিতে করে কি? ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করে, ঠিক আছে? ভিটামিন ডি এর ইফেক্ট সে বাড়ায় দেয়, বাড়িয়ে 125 কে 25 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরলকে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরলে পরিণত করে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এই যে কিডনিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ালো এবং ভিটামিন ডি কে অ্যাক্টিভ করলো, সেই ভিটামিন ডি কি করবে? ইন্টেস্টাইনে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে। তাহলে দেখছেন পিটিএইচ এর কিন্তু ইন্টেস্টাইনের উপর ডাইরেক্ট ইফেক্ট না, ইনডাইরেক্ট ইফেক্ট। তাহলে থ্রো প্যারাথাইরয়েড হরমোন কোথায় কাজ করছে? কিডনিতে কাজ করতেছে এবং ইনডাইরেক্ট ইফেক্ট দিচ্ছে ইন্টেস্টাইনে, দিয়ে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি সবসময় বলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে প্যারাথরমোন আসে না, এটা একটা হাতুড়ি। এই হাতুড়ি যখন আসে, এটার নাম হচ্ছে, হাতুড়িটার নাম হচ্ছে পিটিএইচ, প্যারাথরমোন। এই হাতুড়ি যখন আসে, এ কি করে? বোনসের উপরে উপর্যুপরি বাড়ি মারে, বোনসের উপরে উপর্যুপরি বাড়ি মারে। এই একটা হাতুড়ি বোনসের উপরে উপর্যুপরি বাড়ি মারে, নিয়ে বোনস থেকে ক্যালসিয়াম সব বের করে নিয়ে আসে। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি আবার বলছি, প্যারাথাইরয়েড হরমোন কি করতেছে? কিডনির উপরে কাজ করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বা রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে এবং ভিটামিন ডি কে অ্যাক্টিভ করছে। সেই ভিটামিন ডি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করতেছে জিআইটি তে। শুধু তাই না, এটা একটা হাতুড়ি, যে হাতুড়ির মাধ্যমে বোনসটাকে ভেঙে বোন রিজর্পশন করতেছে, ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে। আচ্ছা, এটা গেল ক্যালসিয়াম। এবং সে ফসফেটের রিঅ্যাবজর্পশন কমায় দেয়, কিডনিতে ফসফেটের রিঅ্যাবজর্পশন কমায় দেয়। তাহলে নিট ইফেক্ট কি? পিটিএস ক্যালসিয়াম বাড়াচ্ছে, ফসফেট কমাচ্ছে, ঠিক আছে? এবার আসেন ভিটামিন ডি। ভিটামিন ডি কোথায় কাজ করে? ভিটামিন ডি আপনার কাজ করবে এই যে এখানে, এইটুকু একটা লাইন। ভিটামিন ডি স্পেশালি কাজ করে আপনার জিআইটির উপরে। জিআইটি উপরে কাজ করে দেখেন ক্যালসিয়ামের পরিমাণ, রিঅ্যাবজর্পশনের পরিমাণ বাড়াচ্ছে এবং ফসফেট রিঅ্যাবজর্পশনও বাড়াচ্ছে। তাহলে ভিটামিন ডি কি করে? বোথ ক্যালসিয়াম এবং ফসফেট বাড়ায়। বুঝাইতে পারছি? তাহলে এখন দেখেন কোনো কারণে যদি আমার প্যারাথাইরয়েড হরমোন কমে যায়, তাহলে হাইপোক্যালসিমিয়া হবে, হাইপোফসফেটিমিয়া হবে। কোনো কারণে যদি প্যারাথাইরয়েড লেভেল বেড়ে যায়, তাহলে হাইপার ক্যালসিমিয়া হবে, হাইপোফসফেটিমিয়া হবে। একইভাবে ভিটামিন ডি যদি কমে যায়, দ্যাট ইজ অস্টোম্যালেশিয়া হয়, তাহলে হাইপোক্যালসিমিয়া, হাইপোফসফেটিমিয়া। ভিটামিন ডি ইনটক্সিকেশন যদি হয়, যেমন হয়, আশা আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এইটা ক্লিয়ার হলে আপনি পরবর্তী সবকিছু অনেক সহজ হবে। দেখেন আপনাদের বলতেছে, পিটিএইচ এর কথা বলছে, ইটস অ্যাক্টস অন রেনাল টিউবুল টু প্রমোট রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে, এন্ড রিডিউস রিঅ্যাবজর্পশন অফ ফসফেট, অর্থাৎ ফসফেট রিঅ্যাবজর্পশন এই যে কমাচ্ছে, যেটা এখানে দেখান, ঠিক আছে? এটা গেল কিসের উপরে? কিডনির উপরে কাজ করছে। স্কেলেটনের উপরে কি কাজ করে? কি করে? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, দ্যাট ইজ বোন রিজর্পশন বাড়ায় দেয়, ঠিক আছে? তারপরে জিআইটির উপরে কি কাজ করে? ডাইরেক্ট কোনো ইফেক্ট নাই, সে 25 ডাইহাইড্রোক্সিকে 125 ডাইহাইড্রোক্সিতে কনভার্ট করে, যার ফলে অ্যাক্টিভ ভিটামিন ডি হয়ে যায়, সেটা গাট থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে। তাহলে এই তিনটা জায়গায় আমি আপনাকে বলার চেষ্টা করলাম। এতক্ষণ যা বললাম ডেভিডসনের এই অংশটুকু।
বুঝতে পেরেছেন আশা করি। তাহলে প্যারাথরমোন কোথায় কোথায় কাজ করে? 3টা জায়গায় বললাম, হ্যাঁ। একটা কিডনি, একটা বোনস, আর জিআইটির উপরে ইনডাইরেক্ট ইফেক্ট। নেট ইফেক্ট কি প্যারাথরমোনের? নেট ইফেক্ট ক্যালসিয়াম বাড়াবে, ফসফেট কমাবে। এই লাইনটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি হাইপার ক্যালসিমিয়া। প্যারাথরমোন যদি আমরা দেখলাম, প্যারাথরমোন যদি বেশি বেশি হয় তখন হাইপার ক্যালসিমিয়া হতে পারে। ভিটামিন ডি যদি বেশি বেশি হয় হাইপার ক্যালসিমিয়া হতে পারে। আপনি এই জায়গা থেকে 2টা কারণ বলতে পারতেন, তাই না? হাইপার ক্যালসিমিয়া যদি 2টা কারণ বলতে বলি তাহলে এটাই বলতে পারবেন। আচ্ছা, আমরা এটাও জানি হাইপার ক্যালসিমিয়া ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখেন, এটা আপনাদের ডেভিডসনের একটা বস্তু বলতেছে যে উইথ নর্মাল এলিভেটেড পিটিএইচ আর উইথ লো পিটিএইচ, ঠিক আছে? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আপনাদের এই জায়গাটা একটু ক্লিয়ার করি। কোনো কারণে ধরেন এই ছবিটা আমরা দেখি, যদি এখানে সেরাম ক্যালসিয়াম লেভেল টুয়ার্ডস দ্য নর্মাল লেভেল চলে আসে, তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে প্যারাথরমোনকে ইনহিবিট করে, অর্থাৎ তখন প্যারাথাইরয়েড কম আসে। আবার বলছি, ক্যালসিয়াম যখন কমে যায়, তখন প্যারাথাইরোমন রিলিজ হয়, রিলিজ হয়ে ক্যালসিয়ামকে নর্মাল লেভেলে নিয়ে আসে। এই ক্যালসিয়ামটাই যখন কমে যায় বা কমে গেলে প্যারাথরমোন রিলিজ হয়। তারপরে ক্যালসিয়ামটা যখন নর্মালে চলে আসে তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যায় এবং তখন প্যারাথরমোন কম, রাইট? অর্থাৎ আপনার ক্যালসিয়াম বেশি, যে কোনো কারণে ক্যালসিয়াম বেশি, এই কয়টা কারণ দেখেন। ক্যালসিয়াম বেশি, পিটিএইচ নর্মাল, দ্যাট মিনস কি আপনার গ্ল্যান্ড ঠিক আছে, আপনার গ্ল্যান্ড ঠিক আছে, কিন্তু ক্যালসিয়াম বেশি, পিটিএইচও বেশি, অথবা পিটিএইচ নর্মাল কমে যায় না, তার নেগেটিভ ফিডব্যাক কাজ করে নাই। এর অর্থ হলো গ্ল্যান্ড ইটসেলফেই প্রবলেম, গ্ল্যান্ড ইটসেলফেই প্রবলেম। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? নর্মালি যখন ক্যালসিয়াম বেড়ে গেছে তখন পিটিএইচ তো অবশ্যই অবশ্যই কমবে, কিন্তু এন্ডোক্রাইনের নিয়ম। যদি না কমে তাহলে বুঝতে হবে সেই গ্ল্যান্ডেই প্রবলেম। তাহলে দেখেন কি বলছে, যে উইথ নর্মাল অর এলিভেটেড পিটিএইচ, দ্যাট মিন সেটা প্রাইমারি অর টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, অর্থাৎ কোনো কারণে একটা প্যারাথাইরয়েড অ্যাডিনোমা হয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে, যারা যে অটোনোমাসলি কন্টিনিউয়াস পিটিএইচ রিলিজ করছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি বলি একটা ড্রাগের কথা যদি বলতে বলি, সেটা হচ্ছে লিথিয়াম ইনডিউস, ঠিক আছে? আর হচ্ছে ফ্যামিলিয়ার হাইপোক্যালসিউরিক হাইপার। নেক্সট হচ্ছে আসেন উইথ লো পিটিএস, দ্যাট মিনস ইউর গ্ল্যান্ড ইজ অ্যাক্টিভ, এনি কাইন্ড অফ ম্যালিগন্যান্সি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ম্যালিগন্যান্সি যেমন স্পেশালি মাল্টিপল মায়োলোমা ব্রেস্টে হয়, এটা আপনার প্যাথোলজিতেও আসে। কোন 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 প্যারানিওপ্লাস্টিক সিমটমে হাইপার ক্যালসিমিয়া হয়, এই কোশ্চেনটা আপনার কিন্তু আসে, ঠিক আছে? স্পেশালি লাংস এর ক্ষেত্রে মনে রাখতে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, নট স্মল সেল কার্সিনোমা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি বলি কোন এন্ডোক্রাইন ডিজিজে আপনার হাইপার ক্যালসিমিয়া হয়, তাহলে ইওর অ্যান্সার ইজ থাইরোটক্সিকোসিস, তাই না? গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ অ্যাডিসনস ডিজিজ। আচ্ছা, আমি আপনাকে যদি বলি বলেন তো কোন কোন ড্রাগ হাইপার ক্যালসিমিয়া করে, ইউ ক্যান টেল মি দ্যাট ভাইয়া লিথিয়াম করে এন্ড থায়াজাইড, ঠিক আছে? আর ভিটামিন ডি বেশি হলে যে হয় এটা তো আপনি জানেনই, সার্কোইডোসিস এর কথা মনে রাখেন, সার্কোইডোসিস এ ভিটামিন ডি এর অ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে দেখেন এই কথাটুকু তো আপনার 80% এই গ্রুপে পড়া শেষ, ঠিক আছে? এই বক্স থেকে কিন্তু রিপিটেডলি কোশ্চেন আসে। আচ্ছা, একজন মানুষের যদি হাইপার ক্যালসিমিয়া হয় তার কি কি সিমটম হয়, এটা আপনাদের বই থেকে দিয়েছি। বোনস, স্টোনস, অ্যাবডোমিনাল বোনস এন্ড সাইকিক মোনস। বোনস মানে কি? বোনস মানে তার বোনস পেইন হবে, স্টোন মানে রেনাল স্টোন হবে, ঠিক আছে? অ্যাবডোমিনাল গোনস মানে কনস্টিপেশন হবে, সাইকিক মোন মানে সে ডিপ্রেশনে থাকবে। এছাড়া মনে রাখবেন 50% ক্ষেত্রে তারা অ্যাসিম্পটোমেটিক, খুব ইম্পর্টেন্ট কথা। এছাড়া কিছু নন স্পেসিফিক সিমটম আছে, কার্ডিয়াক কিছু সিমটম আছে, এটা আপনাদের ডেভিডসনের বইয়ে রয়েছে। হাইপার টেনশন, ব্র্যাডিকার্ডিয়া, শর্ট কিউটি ইন্টারভাল এবং হার্ট ব্লক। মনে করে রাখবেন হাইপার ক্যালসিমিয়াতে উল্টা, ক্যালসিয়াম বাড়লে কিউটি ইন্টারভাল শর্ট হয়, আর ক্যালসিয়াম কমলে কিউটি ইন্টারভাল বেশি হয়। এটা আমরা আবার আসবো। আচ্ছা, এগুলো তেমন কিছু না, আমরা এগুলো। আচ্ছা দেখেন, আমরা
একটা জিনিসের কথা বলি, যে একজন মানুষের যদি প্যারাথাইরয়েড হরমোন, আমরা যেটা নিচে দেখলাম, উইথ লো প্যারাথাইরয়েড হরমোন, লো প্যারাথাইরয়েড হরমোন, অর্থাৎ প্রথম বক্সে দেখেন যে যেটা দেখাচ্ছিলাম, আমি এই জায়গাগুলোকে কিভাবে এক্সক্লুড করবো এটা আপনি আপনাকে বলতে যাচ্ছি। সেটা আইদার ম্যালিগন্যান্সি কিনা, থাইরোটক্সিকোসিস কিনা, গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি কিনা, নাকি একটোপিকের জন্য আসতেছে, এটা আমরা কিভাবে আলাদা করব? এইটা আমাদের আলাদা করার উপায় হচ্ছে, দেখেন এই বক্সটা একটু খেয়াল রাখেন। যদি প্যারাথাইরয়েড রিলেটেড পেপটাইড রিলিজ হয় এবং সেটা যদি ক্যালসিয়াম লেভেল বাড়ায় দেয়, অর্থাৎ একটোপিক যদি হয়, তাহলে বোথ ক্যালসিয়াম ফসফেট হাই হয়। কিন্তু যদি ম্যালিগন্যান্সি হয়, ম্যালিগন্যান্সিতে মনে রাখবেন শুধুমাত্র ক্যালসিয়াম হাই হবে, ফসফেট নর্মাল। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া ম্যালিগন্যান্সির আলাদা ফিচার থাকে। সার্কয়েডোসিস মনে রাখবেন, সার্কয়েডোসিসে ফসফেট নর্মাল থাকে। ড্রাগস এর কারণে যদি হয়, ফসফেট নর্মাল থাকে। ঠিক আছে, ড্রাগস এর কারণে যদি হয়, ফসফেট নর্মাল থাকবে। তাহলে আপনি আলাদা করছেন কিভাবে? এদের সাথে অ্যাসোসিয়েটেড ফিচার দিয়ে, অ্যাসোসিয়েটেড ফিচার এর মাধ্যমে। আচ্ছা, হাইপার ক্যালসিমিয়া ট্রিটমেন্ট কি? হাইপার ক্যালসিমিয়াতে ইউজুয়ালি আমরা তাকে স্যালাইন দিয়ে ডাইলুট করে দিতে পারি, অনেক সময় জোলেনডোনিক অ্যাসিড দিতে পারি, অনেক সময় বিসফসফোনেট দিতে পারি। এটা আপনাদের অনকোলজির মধ্যে এই কোশ্চেনটা আছে, অনকোলজির মধ্যে এইটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই একটা কোশ্চেন আমি আপনাদের দেখাতে যাচ্ছি, দেখেন তো, যে 3 মাস ধরে সে ডেভেলপ করছে ব্লারিং অফ ভিশন অফ লেফট আই, was diagnosis cirrhosis. Ultrasound shows renal calculi and mildly anemic with hepatomegaly. তাই ইএসআর আছে 106, ইএসআর আছে 106। ঠিক আছে, এটা দিয়ে আপনি বুঝতে পারেন ইউরিনারিতে পাস সেল আছে, ক্যালসিয়াম দেখেন বেশি হয়েছে, ফসফেট নরমাল, তাই না? পিটিএইচ 6.9, এমটি 2 মিলিমিটার। এই এক্স রেটা দেখে কিছু বোঝা যাচ্ছে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদের সিঙ্গেল ব্রেস্টের জন্য। এটা আপনাদের জন্য পরীক্ষা থাকলো, আমি অ্যান্সার বললাম, হাইলাইটস করে দিলাম কোন কোন জায়গাগুলো আপনাদের দেখতে হবে। ঠিক আছে, আপনারা অ্যান্সার বলবেন, যারা এই কোশ্চেন দেখবেন তারা আমাকে অ্যান্সার জানাবেন, যে অ্যান্সার জানাবে তাকে আমি অ্যান্সার আবার জানাই দিব। মেইন জায়গাগুলো তো আমি হাইলাইটস করলাম। আচ্ছা, এবার আমরা বলি হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে আপনার কি কোশ্চেন আছে দেখেন, এটা আপনাদের বইয়েই আছে। হাইপোক্যালসিমিয়াতে কি আছে? হাইপো অ্যালবুমিনিয়া, ঠিক আছে, অ্যালকালোসিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ফেলিওর, হাইপোথাইরয়েডিজম, সরি হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপোথাইরয়েডিজম, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। আপনি আমার মনে হয় একটা কজ ভুলে যাবেন, সেটা হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, কিন্তু এটা মনেই থাকবে না, সো এইটা একটু মনে রাখতে হবে। এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া, এটা আমাদের ভুল হতে পারে। ঠিক আছে, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে হাইপো অ্যালবুমিনুরিয়া এবং অ্যালকালোসিস। এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু ডিসকাশন করব, একটু ডিসকাশনে যাব। বাকি জিনিসগুলো আমরা একটু দেখি। আপনি জানেন ভিটামিন ডি বেড়ে গেলে ক্যালসিয়াম বাড়ে, ফসফেট বাড়ে, তাহলে ভিটামিন ডি কমে গেছে মানে ক্যালসিয়াম কমে গেছে। আপনি জানেন ক্রনিক রেনাল ফেলিওরে ক্যালসিয়াম কম থাকে। আপনি এটাও জানেন হাইপোপ্যারাথাইরয়েডিজম মানে ক্যালসিয়াম কমে গেছে, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম মানে সেখানেও ক্যালসিয়াম কমে গেছে। তাহলে এই কজগুলো আপনার মনে থাকবে আশা করি। ঠিক আছে, এই কজগুলো মনে থাকবে। আচ্ছা, এখন দেখেন আমরা একটা নিয়ে কথা বলি, হাইপোপ্যারাথাইরয়েডিজম নিয়ে কথা বলি। প্রথমে আসি, হাইপোপ্যারাথাইরয়েডিজম কি কি কারণে হতে পারে, এটা আপনাদের বক্সে আছে, এটা বক্সে না, ভিতরে লেখা আছে, আমি বক্স করে দিচ্ছি। সেটা সার্জিক্যাল হতে পারে, ইনফিলট্রেটিভ হতে পারে, স্পেশালি উইলসনস এন্ড হেমোক্রোমাটোসিস হতে পারে, অটো ইমিউনো, ফাংশনাল এন্ড সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। ঠিক আছে, হাইপোপ্যারাথাইরয়েডিজম হলে কি হয়, ক্যালসিয়াম কমে গেলে যে যে ফিচার আসে তাই আসে। টিংলিং এন্ড নামনেস, কারোর হচ্ছে ট্রজিয়াস সাইন অথবা ভস্টেক সাইন হতে পারে, কার্পোপ্যাডাল স্পাডম হতে পারে। আমরা বলেছিলাম প্রলঙ্গেশন অফ কিউটি ইন্টারভ্যাল হবে। ঠিক আছে, এদের ক্ষেত্রে ট্রিটমেন্টে কি আমাদের ক্যালসিয়াম অথবা ভিটামিন ডি দিতে হয়। ঠিক আছে, ম্যানেজমেন্ট অফ হাইপোক্যালসিমিয়া আপনার ডেভিডসনের বক্স থেকেও নিয়েছি। ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হয়, কার্ডিয়াক মনিটরিং করতে হয়, অনেক সময় কন্টিনিউয়াস ইনফিউশন লাগে। এবং একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় হাইপোক্যালসিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ
হাইপোম্যাগনেসিয়ামিয়া থাকে, এই জন্য তখন ম্যাগনেসিয়ামও দেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, সরি সরি, বেশি চলে গেল। আচ্ছা, দেখেন এবার আমি একটা জিনিস দেখাই। আমরা বললাম প্যারাথাইরয়েড রিলেটেড, আপনার হাইপোপ্যারাথাইরয়েডিজম আপনার বইয়ে দেখবেন আছে, হাইপোপ্যারাথাইরয়েডিজম। এখানে হাইপোপ্যারাথাইরয়েডিজম দুই ধরনের আছে, একটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম টাইপ এ, একটা আছে টাইপ বি। এটা আপনাদের বইয়ে দেখবেন 664, 664 পাতায় আছে, একটু কঠিন মনে হতে পারে। আমি আপনাদের এটা বোঝানোর জন্য চেষ্টা করবো, এটা আজকে আমার বোঝানোর লাস্ট করা। 664 হাইপোপ্যারাথাইরয়েডিজম, এখানে দেখবেন আছে টাইপ এ মানে একের এ, টাইপ একের বি এবং সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। খেয়াল করে দেখেন, একের এ এখানে বোথ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি থাকবে এবং মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকবে। মরফোলজিক্যাল কি কি অ্যাবনর্মালিটি থাকে আমি বলছি। এটা কোথা থেকে আসে? ম্যাটার্নাল অরিজিন হয়। এটাকে একটা বলা হয় ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, আপনারা নাম শুনে থাকবেন, জেনেটিক্স আমি বলেছিলাম ইমপ্রিন্টিং ডিসঅর্ডার। টাইপ বি যেটা, সেটা শুধুমাত্র বায়োকেমিক্যাল, বি মানে কি বায়োকেমিক্যাল থাকবে, ঠিক আছে, টাইপ বি বায়োকেমিক্যাল থাকবে, ঠিক আছে। আর সিউডো যদি হয় শুধু মরফোলজিক্যাল থাকবে, সিউডো যদি হয় শুধু মরফোলজিক্যাল থাকবে। সিউডোতে পি আছে, এটা প্যারেন্টাল অরিজিন, অর্থাৎ বাবার কাছ থেকে। কি কি মরফোলজিক্যাল ফিচার থাকে? অনেকগুলো মরফোলজিক্যাল ফিচার থাকে, তবে আপনার জন্য মনে রাখতে হবে শর্ট, ফিফথ এন্ড ফোর্থ মেটাটার্সাল এন্ড মেটাকার্পাল। অর্থাৎ আপনি যদি হাতের এরকম দেখেন, এটা যদি মুষ্টি দেখেন, এই দেখবেন, অর্থাৎ 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, চার আছে, চার নেই, 5 আছে। যদি সে হাত মুট করে তাহলে দেখবেন 4 নম্বর এবং 5 নম্বরে তার মেটাকার্পালের যে উঁচু অংশ ওইটা নাই। এটাই হচ্ছে আপনার মেইন ফিচার। আমরা বলি এটার নাম নাকেল, 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 নাকেল। 4 নম্বরে সে ডিম্পল নাকেল, 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 ডিম্পল নাকেল। তাহলে এর নাম হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরিজম। এটাকে অনেক সময় বলা হয় অ্যালব্রাইট হেরিডিটরি অস্টিওডিস্ট্রফি। এখানে এইটাই মেইন ফিচার। এছাড়া শর্ট স্ট্রাকচার হয়, রাউন্ড ফেস হয়, শর্ট নেক থাকে, অবিসিটি থাকে, ক্যালসিফিকেশন থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের মেইন মরফোলজিক্যাল ফিচার। তাহলে যদি দেখেন মরফোলজিক্যাল, মরফোলজিক্যাল ফিচার আছে, সাথে বায়োকেমিক্যাল ফিচার। বায়োকেমিক্যাল ফিচার কি? বায়োকেমিক্যাল এই যে সিউডো হাইপোপ্যারাথাইরিজমের ফিচার যদি থাকে, তাহলে সেটা হচ্ছে, দেখেন সিউডো হাইপোপ্যারাথাইরিজম ক্যালসিয়াম কম, ফসফেট বেশি এবং পিটিএইচ বেশি। নর্মালি কি সিউডো হলে কম হওয়ার কথা ছিল না? আমি আবার আর একটা দেখাই। প্রথমে হাইপোপ্যারাথাইরিজম দেখেন। হাইপোপ্যারাথাইরিজম মানে কি? ক্যালসিয়াম কম, ফসফেট বেশি, পিটিএইচ কম, রাইট? হাইপোপ্যারাথাইরিজম যে কোনো কারণে মনে করেন থাইরয়েড সার্জারি করে প্যারাথাইরয়েড আমরা উড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? পিটিএইচ কম হয়ে যাবে। পিটিএইচ যদি কম হয়ে যায় তাহলে কি হয়? ক্যালসিয়াম আসতে পারবে না, তাহলে ক্যালসিয়াম কম। ক্যালসিয়াম যদি কম হয় ফসফেট বেশি হয়, তাই না? তাহলে এইটা হচ্ছে হাইপোপ্যারাথাইরিজম। কিন্তু দেখেন একই রকম, ক্যালসিয়াম কম, ফসফেট বেশি, কিন্তু পিটিএইচও বেশি। এরকম যদি হয় তাহলে বুঝবো সেটা হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরিজম। এই সিউডো হাইপোপ্যারাথাইরিজমের সাথে কি আছে? কিছু ফেনোটাইপিক চেঞ্জ থাকে। যদি দেখেন এই বায়োকেমিক্যাল ফিচারও থাকতেছে, মরফোলজিক্যাল ফিচারও থাকছে, তাহলে এটা টাইপ এ, যদি বায়োকেমিক্যাল এবং মরফোলজিক্যাল থাকে। যদি বি হয় তাহলে শুধু বায়োকেমিক্যাল থাকে। আর যদি সিউডো সিউডো হয়, সিউডো সিউডো হয়, তাহলে শুধুমাত্র, শুধুমাত্র আপনার মরফোলজিক্যাল ফিচার থাকে, যেটাকে বলা হয় অ্যাব্রাইট হেরিডিটরি অস্টিওডিস্ট্রফি। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি জানি অনেকেই আমরা এটা নিয়ে কনফিউশনে থাকি এবং আমরা একটা কম অনেক সময় বুঝি না। আমি আমার বুঝতাম না যখন পরীক্ষা দিয়েছি, এই জায়গায় কিছু কনফিউশন আছে, এটা আপনাদের জানার চেষ্টা করব। এবার আসেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি হবে? ক্যালসিয়ামও কমবে, ফসফেটও কমবে, এই জন্য এটা বাড়ানোর জন্য পিটিএইচ বেশি বেশি কাজ করবে। এটা আসলে একটু আপনার রিমোটোলজিক্যাল হয়ে যায়, এটা আর খুব বেশি যাব না।
নট লজিক্যাল হয়ে যায়, এটা খুব বেশি বলতে চাচ্ছি। তারপরে একটু বলে রাখি তাহলে আপনাদের সুবিধা হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে দেখেন, ভিটামিন অস্টিওম্যালেশিয়া বা ভিটামিন ডি কেন হয়? একটা হচ্ছে ভিটামিন ডি না খাওয়ার জন্য, বা সে সান এক্সপোজার কম হলে সেখান থেকে তার ভিটামিন ডি কমে যেতে পারে, রাইট? আরেকটা হচ্ছে যদি কোনো কারণে 125 থেকে 25 থেকে 125 এ কনভার্ট না হতে পারে। 25 থেকে 125 এ কনভার্ট করে কি আলফা 1 আলফা হাইড্রক্সিলেজ। এই 1 আলফা হাইড্রক্সিলেজ কোথা থেকে আসে? কিডনি থেকে আসে। কারণ কিডনি ড্যামেজ হয়ে গেল, তাহলে তো এটা কাজ হবে না, রাইট? তাহলে এর নাম কি হবে? তখন ভিটামিন ডি তৈরি হবে না। ভিটামিন ডি যদি তৈরি না হয়, ক্যালসিয়াম কমে যাবে, ফসফেট কমবে, রাইট? তাহলে এর নাম হচ্ছে ফেইলিওর অফ 125 ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সেটার কারণ কি? সিকেডি অথবা ভিটামিন ডি রিকেটস টাইপ 1, টাইপ 1 একটা। আরেকটা মনে করেন ভিটামিন ডি ঠিকই আছে, কিন্তু সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারছে না, তার রিসেপ্টরের দিকে ভিটামিন ডি ঠিকই আছে, কিন্তু রিসেপ্টরের সাথে বাইন্ড করে যে কাজ করবে সেটা করতে পারছে না। তার নাম হচ্ছে টাইপ 2, টাইপ 2 ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেটস। এছাড়া হাইপোফসফেটেমিক রিকেটস হতে পারে, যে কোনো কারণে ফসফেট কমে গেলে ভিটামিন ডি কমে যায়। আইটাজনিক আছে বিসফসফোনেট, অ্যালুমিনিয়াম এবং ফ্লোরাইড, অ্যামোনিয়াম এবং ফ্লোরাইড। দেখেন আমি বলতেছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবার আমি একটাকে আলাদা করব। যদি আমরা ডায়েট কম খাই বা ম্যাল অ্যাবজর্পশন হয় তাহলে ভিটামিন ডি, ভিটামিন ডি যদি কমে যায় তাহলে ক্যালসিয়াম কমবে, ফসফেট কমবে, পিটিএইচ বাড়বে, ঠিক আছে? যেহেতু ভিটামিন ডি নাই, এই জন্য ভিটামিন ডি যে তৈরি হচ্ছিল কোলেস্ট্রল থেকে 25 ডাইহাইড্রোক্সি কোলিকলসিফেরল কম থাকবে, রাইট? টাইপ 1, টাইপ 1 মানে কি? যে কোনো কারণে এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এবং এখানে হচ্ছে ইনঅ্যাক্টিভেটিং মিউটেশন হয়েছে, অথবা 1 আলফা হাইড্রক্সিলেজ তৈরি হচ্ছে না, যার ফলে 25 থেকে 125 এ কনভার্ট হতে পারে, রাইট? তাহলে দেখেন 125 কনভার্ট না হতে পারলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সেখানে কি হবে? ক্যালসিয়াম কমবে, ফসফেট কমবে, পিটিএইচ কমবে। এখানে কিন্তু 25 নরমাল, 25 থেকে ওই যে 125 এ কনভার্ট হবে সেটা আর করতে পারছে না, কারণ 1 আলফা হাইড্রক্সিলেজ নেই। অথবা 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 আপনার অটোজোমাল রেসিসিভ হয়েছে, ওইটার ফাংশন মিউটেশন হয়েছে, ঠিক আছে? 1 আলফা হাইড্রক্সিলেজের ফাংশন মিউটেশন হয়েছে, তারপরে 25 এ কনভার্ট হতে পারছে না। খেয়াল করে দেখেন, এই জন্য 125 কম আছে। আর টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে একই রকম, এখানে হচ্ছে রিসেপ্টরে প্রবলেম, মিউটেশন ইন ভিটামিন ডি রিসেপ্টর। কি হয়েছে দেখেন, ক্যালসিয়াম কমছে, ফসফেট কমছে, প্যারাথাইরয়েড বাড়ছে, 125 নরমাল, 125 থেকে বেশি বেশি, সরি 25 নরমাল, 25 থেকে 125 এ বেশি বেশি কনভার্ট হচ্ছে, বাট সেটা রিসেপ্টরের অভাবে কাজ করতে পারছে না। তাহলে কি হয়ে যাবে? 125 বেশি থাকবে, বোঝা গেছে? এগুলো কিন্তু সিঙ্গেল বেঞ্চ। আর হাইপোফসফেটেমিক রিকেটসে কি হবে? এক্ষেত্রে আপনি সবকিছু নরমাল থাকবে, শুধু ফসফেটটা কম থাকবে, শুধু ফসফেটটা কম থাকবে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। তাহলে আজকের পড়াশোনা হচ্ছে এই, আমি আরেকবার রিভিউ করি। খুব অল্প পড়িয়েছি কিন্তু। একটা হচ্ছে আপনার, প্রথমে পড়িয়েছি, আমি একটা রিভিউ করে দিই। ক্যালসিয়াম মেটাবলিজম। ক্যালসিয়াম মেটাবলিজমে কি আসতেছে? আপনি ৩টা হরমোনের কথা মনে রাখতে বলেছি আপনাকে। ৩টা হরমোনের কথা মনে রাখতে বলেছি। একটা হচ্ছে বলেছি পিটিএইচ, এবং লিখে রাখতে বলেছি ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন। আমি বলেছি পিটিএইচ ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়। ভিটামিন ডি দুইটাই বাড়ায়, ক্যালসিটোনিন দুইটাই কমায়। এনাফ। এবং আমি নেক্সট কোশ্চেন আপনাদের করেছিলাম, আমি বলেছিলাম এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কার? আপনারা বলেছিলেন ভিটামিন ডি এর ভূমিকা সবচেয়ে বেশি। ৩ নম্বর কোশ্চেন আমার ছিল, এই যে বললাম এটা হাউ, এটা কিভাবে করে, এটার জন্য আমি আপনাদের একটা ফিগার দেখিয়েছি এবং বলেছি এরা কিডনি, বোনস এবং জিআইটির উপরে কাজ করে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফেট দুটাই বাড়ায়। কিডনি, বোনস এর উপরে কাজ করে এবং জিআইটির উপরে ইনডাইরেক্ট ইফেক্টের মাধ্যমে প্যারাথাইরয়েড ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়। এবং ক্যালসিটোনিন একই, কিডনি, জিআইটি, বোনস এর উপরে কাজ করে, দুইটাই কমায়। এটা হচ্ছে একদম সহজ অ্যান্সার। আচ্ছা, তারপর আমি বলেছি এদের ম্যানিফেস্টেশন কি? ক্যালসিয়াম বেড়ে গেলে যায় এবং ক্যালসিয়াম কমে যায়।
হাইপার ক্যালসিমিয়ার কজ আমরা পড়েছি। আমরা বলেছি ক্যালসিয়াম বাড়লে পিটিএস কমবে। যদি কমে তাহলে বুঝবো তার গ্ল্যান্ড অ্যাক্টিভ। আর যদি ক্যালসিয়ামও বাড়ছে, পিটিএইচ ও বাড়ছে অথবা নরমাল আছে, তাহলে আপনাকে বুঝতে হবে তার গ্ল্যান্ড ইটসেলফ এই প্রবলেম। ঠিক আছে? ক্যালসিয়াম কমে যাওয়ার ক্ষেত্রে দুইটা ড্রাগের নাম মনে রাখতে বলেছিলাম আপনাকে। কি, কি? একটা হচ্ছে লিথিয়াম আর একটা হচ্ছে থায়াজাইড। ক্যালসিয়াম বেড়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা এন্ডোক্রাইন ডিজিজের কথা স্পেশালি মনে রাখতে বলেছিলাম। একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস আর একটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ বা গ্লুকোকর্টিকয়েড ডেফিসিট। একটা ডিজিজ আপনাকে বলতে বলেছিলাম ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি ম্যালিগন্যান্সিতে বলেছিলাম ফসফেটটাও নরমাল থাকে। ম্যালিগন্যান্সিতে এটাও আপনাকে বলেছিলাম ফসফেটটা নরমাল থাকে। এবং কোন কোন ডিজিজে কোন কোন ম্যালিগন্যান্সি ক্যালসিয়াম বাড়ে এটা একটা প্যাথোলজিরও কোশ্চেন, সেটা আপনাকে আমি স্পেশালি করতে পারি। মনে রাখবেন সব পেয়ার্ড অর্গান এবং সলিড অর্গানে হাইপার ক্যালসিয়াম। তারপরে আমি আপনাকে হাইপোক্যালসিমিয়ার মধ্যে পড়তে বলেছি। হাইপোক্যালসিমিয়াতে আপনাকে বলেছি অ্যালকালোসিস এবং আচ্ছা এই দুটো নিয়ে একটু কথা বলতে বলেছি। অ্যালকালোসিস এবং হাইপোঅ্যালবুমিনিয়াতে হাইপোক্যালসিমিয়া দুইটা ডিজিজ আপনাকে মনে রাখতে বলেছিলাম, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং হাইপোম্যাগনেসিয়া। কারণ এগুলো আমরা জাস্ট মনে রাখবো। এছাড়া আমাদের কি ছিল? সিকেডি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং হাইপোপ্যারাথাইরয়েডিজম। প্রথমে আমরা হাইপোপ্যারাথাইরয়েডিজম দেখেছিলাম, যেখানে বলেছিলাম ক্যালসিয়াম কমবে, ফসফেট বাড়বে, যার ফলে পিটিএস কমে যাবে। কিন্তু সিউডো যদি হয় তাহলে কিন্তু পিটিএস বেশি থাকে, কারণ নামের মধ্যে বুঝতে এটা হচ্ছে সিউডো, রাইট? এবং ভিটামিন ডি নিয়েও আপনার সাথে কিছুটা কথা বলার চেষ্টা। লাস্ট একটা জিনিস আপনাকে যেটা বলেছিলাম বলবো, সেটা বলা হচ্ছে মনে রাখবেন অ্যালকালোসিসে কিভাবে হাইপোক্যালসিমিয়া হয় এটা বোঝানো যায়। মনে রাখবেন আমাদের এইটা একটা প্রোটিন। আমাদের ক্যালসিয়াম দুই ভাবে থাকে, একটা হচ্ছে বাউন্ড ফর্মে থাকে আর একটা ফ্রি ফর্মে। এই যে প্রোটিন, এই প্রোটিন গুলোর গায়ে হাইড্রোজেন লেগে থাকে এবং কিছু ক্যালসিয়াম, এবং হাইড্রোজেনের শক্তি বেশি লেগে থাকার জন্য। কোনো কারণে মনে করলেন আমাদের বডিতে হাইড্রোজেন কমে গেছে, অ্যালকালোসিস হয়ে গেছে। এই হাতটা ফাঁকা হয়ে যাবে, এই হাতটা ফাঁকা হয়ে যাবে, তখন এই হাতে ক্যালসিয়াম। আরো যদি অ্যালকালোসিস থাকে এই হাতটাও ফাঁকা হয়ে যাবে ক্যালসিয়াম। তার ফলে কি হয়ে যাবে? ব্লাডে ফ্রি ফর্ম অফ ক্যালসিয়াম কমবে, কিন্তু টোটাল ক্যালসিয়াম কিন্তু একই থাকবে। ঠিক আছে? ফ্রি ফর্ম অফ ক্যালসিয়াম যেটা অ্যাক্টিভ ক্যালসিয়াম সেটাই কমবে। এই জন্য অ্যালকালোসিসের ক্ষেত্রে হাইপোক্যালসিয়াম আপনি দেখবেন, এবং যাবতীয় মেটাবলিক অ্যালকালোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিসেও হাইপোক্যালসিমিয়া হয়, টিটানি। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আপনারা অনেক সময় কনফিউশন থাকে আমরা যে মেটাবলিক অ্যালকালোসিসে টিটানি হয়, রাইট? টিটানি এটার কোশ্চেনটা হাউ। আশা করি আপনারা এই অ্যান্সারটা এখন দিতে পারবেন। এটাই ছিল আমার আলোচনার বিষয়বস্তু, এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আমরা আপনারা হচ্ছে মেইন যে জিনিসটা বললাম যে প্যারাথাইরয়েড এবং হরমোনাল যে বিষয়গুলো আছে এগুলো খুব সিম্পল, এবং বাট কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার না করেন বা একটু ডিটেলস যদি না পড়েন অনেক সময় আমরা খুব ঝামেলায় পড়ে যাই। বাট আপনি দেখবেন এখান থেকে অল টাইম কোশ্চেন, অল টাইম কোশ্চেন। আমি আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।